নাহিদের আম্মু বলে উঠল, আমার মেয়েকে আগে থেকেই পছন্দ ভাই সাহেব। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি আজকেই মেয়েকে আংটি পরিয়ে বিয়ের দিন ঠিক করতে চাই। আনোয়ার খান বললেন, আমাদের কোনো আপত্তি নেই আপা। আপনার কাছে আমাদের মেয়ে ভালো থাকবে এই বিশ্বাস আমাদের আছে। সবার সম্মতিতে নাহিদের আম্মু আনায়াকে আংটি পরিয়ে দিলেন। বিয়ের দিন তারিখও ঠিক করা হলো। আজ থেকে ঠিক 7 দিন পরে নাহিদ আর আনায়ার বিয়ে। এই খুশিতে আনোয়ার খান ও তার ভাইয়েরা সবাইকে মিষ্টিমুখ করালেন। আহিয়ান নাহিদ ও আনায়াকে আলাদাভাবে কথা বলার জন্য ছাদে পাঠিয়েছে। পিছু পিছু রুহি আর অয়নও গিয়েছে। সাথে আবার টেনে টেনে কোহিনূরকেও নিয়ে গেছে। নাহিদ আনায়াকে পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে বলে, সবই ঠিক আছে, তবে কিছু একটা মিসিং। আনায়া বলল, কি মিসিং? নাহিদ তাদের পাশে থাকা ফুলগুলোর দিকে তাকায়। ছাদে অনেকগুলো ফুলের টব ছিল, তার মধ্য থেকে একটা লাল গোলাপ ছিঁড়ে আনে। নাহিদ গোলাপটি আনায়ার কানে গুজে দিয়ে মুচকি হেসে বলে, তুমি এই গোলাপের মতো, স্পর্শে কাঁপে হৃদয়, মায়া চুম্বিত পৃথিবী। যতই তোমার সৌন্দর্য ফোটে, ততই জীবনের প্রতিটি দিন নতুন হয়ে ওঠে। নাহিদের প্রতিটি কথা আনায়ার হৃদয় স্পর্শ করেছে। আনায়া মুগ্ধ হয়ে দেখছে তার প্রিয় মানুষটাকে। এই মানুষটির মধ্যেই সে সুখ খুঁজে পায়। এই মানুষটি পাশে থাকলে আনায়ার পুরো পৃথিবী সুন্দর হয়ে ওঠে। নাহিদ হঠাৎই লক্ষ্য করে তাদেরকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে। আনায়াও এটা বুঝতে পারে এবং ছাদ থেকে চলে আসে। চারিদিকে এত কাপড় আর তাদের ভালোবাসা দেখে অয়নের নিজেকে অসহায় লাগছে। অয়নের মুখের দিকে তাকানো যাচ্ছে না। অয়নের কাঁদো কাঁদো চেহারা দেখে রুহি আর কোহিনূর হাসছে। দেখতে দেখতে আনায়ার বিয়ের দিন এগিয়ে আসছে। খান বাড়িতে বিয়ে তোড়জোড় চলছে। পুরো বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে। পুরো ছাদ জুড়ে লাইটিং করা হয়েছে। এই বিয়েতে সবাই খুশি। আনয়া তো মহা খুশি। তার ভালোবাসার মানুষটিকে অবশেষে নিজের করে পেতে চলেছে। নাফিজা বেগম এখনো পর্যন্ত চুপচাপই আছেন। তবে বলা যায় না এই মহিলার মাথার মধ্যে কি চলে। আনোয়ার খান তাকে চোখে চোখেই রাখছেন। বউ তার কি কাণ্ড করে বসে ঠিক নেই। আহিয়ান অফিসে সামলাচ্ছে, আবার বিয়ে বাড়িতেও সব কিছু তদারকি করছে। একমাত্র বোনের বিয়ে বলে কথা। সব মিলিয়ে আহিয়ানের নাজেহাল অবস্থা। কোহিনূর মন খারাপ করে বসে আছে। আনায়া অনেকবার জিজ্ঞাসা করলেও কিছু বলেননি। কোহিনূরের মন খারাপ কারণ মিতু এখানে নেই। কোনো আনন্দ অনুষ্ঠানে মিতু না থাকলে কোহিনূরের ভালো লাগে না। কোহিনূর আর আনায়া এত সময় ছাদেই ছিল। গেটের সামনে রুহি আর অয়নের সাথে মিতুকে দেখে দৌড়ে নিচে আসে। মিতু এসে কোহিনূরকে জড়িয়ে ধরে। দুই বান্ধবীর মুখে হাসি যেন সরছেই না। মিতুকে নিয়ে আসার জন্য কোহিনূর অয়ন আর রুহিকে ধন্যবাদ জানায়। রুহি বলে ওঠে, আমাদেরকে ধন্যবাদ না জানিয়ে আহিয়ানকে জানিও। আহিয়ানই তো আমাদের বলল মিতুকে নিয়ে আসতে। মিতু বলল, হ্যাঁ রে কোহিন, আহিয়ান ভাইয়াই তো আমাকে ফোন করে বলল তোর মন খারাপ, যেন আমি তাড়াতাড়ি চলে আসি। কোহিনূর আনমনে হাসে। এত ব্যস্ততার মাঝেও আহিয়ান খেয়াল করেছে কোহিনূরের মন খারাপ, আর তার কারণটাও বুঝে নিয়েছে। আজকে আনায়ার মেহেন্দি। বাড়ি ভর্তি মেহমান। আনায়ার সব কাজিন বন্ধুরা এসেছে। মেহেন্দির অনুষ্ঠান চলছে। মিতু আনায়ার হাত ভর্তি করে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। আজ কোহিনূর তার ছোট চাচিকে সাহায্য করছে কাজে। যদিও তিনি অনেকবার বারণ করেছেন, কিন্তু কোহিনূর ঠিক করেছে আজকে সে কিছু না কিছু কাজ করবেই। সময় শুয়ে বসে দিন কাটায়, আজকে না হয় একটু কাজই করুক। গরমের মধ্যে কাজ করছে, তার উপর পড়েছে শাড়ি। নাফিজা বেগমকে কোনো কিছুতে পাওয়া যাচ্ছে না। তার এই বিয়েতে মত নেই, তাই কোনো কাজে হাতও লাগাবেন না। ঘরের সবার জন্য খাবারের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই কোহিনূর আর তার ছোট ছাঁচি সামলাচ্ছে। আহিয়ান আজ সবুজের উপর সোনালি সুতো দিয়ে কাজ করা একটা পাঞ্জাবি পরেছে। ফর্সা শরীরে এই রংটা খুব মানিয়েছে। আহিয়ান এসে এদিকে ওদিকে তাকাচ্ছে। এদিকে কোহিনূরকে কোথাও খুঁজে পাচ্ছে না। হঠাৎই তার চোখ পড়ল স্টেজের সামনে দাঁড়িয়ে থাকা অতি পরিচিত মানবীর দিকে। সবুজ রঙের শাড়ি পরেছে, চুলগুলো হাত খোপা করা। সবুজ রঙের শাড়িটা কোমরে গুজে পাক্কা গৃহিণীদের মতো কাজ করছে। এভাবে শাড়ি পরায় কোমরে অনেকটা অংশ দেখা যাচ্ছে। আহিয়ানের চোখ জোড়া আটকে যায় সেদিকে। মুখে ফুটে ওঠে অস্পষ্ট হাসি। এগিয়ে যায় সেদিকে, তবে পাশে তাকাতেই আহিয়ানের মুখে হাসি বিলীন হয়ে যায়। কোহিনূর একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। পাশে মিতুও আছে। তিনজনে অনেক হাসাহাসি করছে দেখে মনে হচ্ছে তাদের পরিচিত। এসব দেখে আহিয়ানের মাথার রাগ উঠে গেছে। অতিরিক্ত রাগের কারণে মুহূর্তের মধ্যেই ফর্সা মুখটা রক্তবর্ণ ধারণ করেছে। চোখে তার ক্রোধ স্পষ্ট। হাত মুষ্টি করে এগিয়ে যাচ্ছে সেদিকে। অয়ন আর রুহি দূর থেকে দাঁড়িয়ে এসব দেখছে। আহিয়ান রেগে গেলে সর্বনাশ। এটা ভেবে দৌড়ে এসেছে তাকে আটকানোর জন্য। তবে কে শুনে কার কথা। আহিয়ানকে আটকানো তাদের কাজ নয়।
ছেলেটি নাহিদের খালাতো ভাই, নাম জিহাদ। মিতু আর কোহিনূরের ভার্সিটির সিনিয়র। তাদের সম্পর্ক ভালোই। ভার্সিটিতে কোনো সমস্যা পড়লে হেল্প করতে একবারও ভাবতো না। আনায়াকে দেখার জন্যই মূলত অয়ন আর রুহির সাথে এসেছে। এখানে আসলে মিতুর সাথে দেখা হয়। দুজনেই অবাক হয়। মিতুর কাছ থেকে জানতে পারে আনায়া কোহিনূরের চাচাতো বোন। সেই থেকেই তারা তিনজন কথা বলছে। আচমকা কারো হাতে স্পর্শ পেয়ে কোহিনূর পিছে তাকায়। আহিয়ান লাল লাল চোখ করে তাকিয়ে আছে তার দিকে। এমনভাবে হাত দুটো ধরেছে, মনে হচ্ছে এক্ষুনি ভেঙে যাবে। কাউকে একটা কথা বলারও সুযোগ না দিয়ে টেনে হিঁচড়ে রুমে নিয়ে গেছে কোহিনূরকে। আহিয়ানে এই রূপ দেখে উপস্থিত সবাই ভয় পেয়ে গেছে। কোহিনূর এখনও বুঝতেই পারছে না আহিয়ানে এমন রাগ করার কারণ কি। রুমে গিয়ে সজোরে দরজাটা বন্ধ করে দেয় আহিয়ান। দরজা লাগানোর আওয়াজে পুরো বাড়ি কেঁপে উঠেছে। আহিয়ানের চোখ দুটো আগুনের লাভার মতো লাল হয়ে আছে। কোহিনূর আহিয়ানের দিকে তাকাতে ভয় পাচ্ছে। আহিয়ান একটু একটু করে কোহিনূরের দিকে এগোচ্ছে। রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। আহিয়ান কোহিনূরের অতি নিকটে। আহিয়ানের গরম নিঃশ্বাস কোহিনূরের চোখে মুখে আছড়ে পড়ছে। কোহিনূর চোখ বন্ধ করে নেয়। আচমকাই কোহিনূরের শাড়ির কুঁচি একটানে খুলে ফেলে আহিয়ান। হঠাৎ এমন হওয়ায় তৎক্ষণাৎ চোখ খুলে তাকায় কোহিনূর। কোহিনূর চোখ খুলে তাকাতেই আহিয়ান তার গাল চেপে ধরেছে। এমনভাবেই ধরেছে মনে হচ্ছে হাতের নখগুলো গালের ভেতরে ঢুকে যাবে। আহিয়ান তৎক্ষণাৎ বলে উঠল, শাড়ি সামলাতে পারিস না যখন পড়েছিলি কেন? অন্য ছেলেদের শরীর দেখাতে খুব ভালো লাগে তাই না? চিৎকার করে কথাটা বলে ওঠে। কোহিনূর বলল, আহ ছাড়ুন, লাগছে আমার। আহিয়ান বলল, লাগুক, লাগার জন্যই তো ধরেছি। তুই ওই ছেলেটার সাথে কি কথা বলেছিলিস? আমার সাথে তো কখনো এভাবে কথা বলিস না। এত কিসের হাসাহাসি তোর? আহিয়ান আরও জোরে চেপে ধরে কোহিনূরের গাল। কোহিনূর সহ্য করতে না পেরে কান্না করে ওঠে। কোহিনূরের চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। কোহিনূরের দুটো চোখে পানি দেখে আহিয়ানের হুঁশ ফিরে। কোহিনূরকে ছেড়ে দূরে সরে যায়। নিজের মাথার চুল নিজেই খামচে ধরে সর্বশক্তি দিয়ে দেয়ালে ঘুষি মারে। সাথে সাথেই হাত কেটে রক্ত বের হওয়া শুরু করে। সাদা রঙের দেওয়াল হওয়ায় দেওয়ালের রক্তের দাগ স্পষ্ট। কোহিনূর সেদিকে তাকিয়ে আঁতকে ওঠে। ছুটে যায় আহিয়ানের কাছে। আহিয়ানের মতো লম্বা চওড়া সুঠাম দেহি পুরুষের শক্তির কাছে কোহিনূরের শক্তি কোনো মতেই কুলালো না। কোনো উপায় না পেয়ে আহিয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে। আহিয়ানও যেন কোহিনূরের বাধা মানে শান্ত হয়ে ঘুরে তাকায় কোহিনূরের দিকে। আহিয়ানের সুন্দর মুখশ্রীটা পরিবর্তন হয়েছে ঘুটঘুটে আঁধারে। ঘামের কারণে উস্কো খুস্কো এলোমেলো চুলগুলো কপালের সাথে লেপ্টে আছে। হাত থেকে যে রক্ত পড়ে যাচ্ছে সেদিকে কোনো খেয়ালই নেই আহিয়ানের। আহিয়ানের রক্তাক্ত হাতকে ধরে সামনে আনতেই আরেক দফা আঁতকে ওঠে কোহিনূর। কোহিনূর বলে ওঠে, কী করেছেন এসব? পাগল হয়ে গেছেন আপনি? হাতের কি অবস্থা করেছেন? আহিয়ান বলে ওঠে, কুহু, আমাকে ক্ষমা করে দে। আমি এটা করতে চাইনি। আমি তোকে কষ্ট দিতে চাইনি। তুই ওই ছেলেটার সাথে কথা বলেছিলি, আমার খুব রাগ হচ্ছিল, তাই এমনটা হয়ে গেছে। বিশ্বাস কর, আমি চাইনি। তোর খুব ব্যথা লেগেছে তাই না? কোহিনূরের গালে হাত দিয়ে বলে ওঠে আহিয়ান। আহিয়ানকে পাগলের মতো লাগছে কেমন। কোহিনূর খুব অবাক হচ্ছে। একটু আগে আহিয়ানের সাথে এই আহিয়ানে কোনো মিল খুঁজে পাচ্ছে না। আহিয়ান পাগলের মতো এদিক সেদিকে তাকিয়ে কিছু একটা খুঁজছে। দ্রুত গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে আসে। তারপর কোহিনূরের গালে আলতো করে ওষুধ লাগিয়ে দেয়। এদিকে নিজের হাতের যে অবস্থা তা ঠিক নেই, কোনো খেয়ালই নেই। কোহিনূর শুধুই দেখে যাচ্ছে কিছু সময়ের ব্যবধানে একটা মানুষ এত পরিবর্তন হয় কিভাবে। নিজেই মারলো, আবার নিজেই ওষুধ লাগিয়ে দিচ্ছে। কোহিনূর ফার্স্ট এড বক্সটা নিজের কাছে টেনে আনে। ভয়ে ভয়ে আহিয়ানের হাতটা বাড়িয়ে দিতে বলে। আহিয়ানও ভালো ছেলের মতো তার রক্তাক্ত হাতটা কোহিনূরের দিকে এগিয়ে দেয়। কোহিনূর খুব যত্ন সহকারে কাটা স্থানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। আহিয়ান বলে উঠল, যা গিয়ে চেঞ্জ করে নে। আর একটা কথা শুনে রাখ ভালো করে, শুধু আমার সামনেই শাড়ি পরবি। আর কখনো কারোর সামনে কখনোই যেন শাড়ি না পরিস, মনে থাকবে তো? কোহিনূর উপর নিচে মাথা নাড়িয়ে বুঝিয়েছে, হ্যাঁ তার মনে থাকবে। আহিয়ানে এই রূপ দেখে কোহিনূর ভয় পেয়ে গিয়েছে। না হলে এখনই মুখের উপর কয়েকটা কথা শুনিয়ে দিত। এদিকে অয়ন, রুহি, মিতু, আনায়া সকলেই চিন্তা করছে। বাড়িতে এখন বড় কেউ নেই। এই মুহূর্তে কোনো ঝামেলা হলে কিভাবে সবাই সামলে নেবে। নাফিসা বেগম এত সময়ে সবটাই শুনেছেন। তার মুখে শয়তানি হাসি। এসব দেখে তিনি যে খুশি হয়েছেন সেটা তার হাসি দেখলে যে কেউ বুঝে যাবে। দরজা খুলে আহিয়ান বেরিয়ে আসতেই সবাই দৌড়ে তার কাছে যায়। অয়ন আর রুহি মোটা মোটা চোখ করে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। মিতু এখনও ভয়ে ভয়ে আছে। আহিয়ান যে এমন তা মিতু জানতো না।
কিভাবে বিড়ালের বাচ্চার মতো টানতে টানতে কোহিনূরকে নিয়ে গেল। ভাবতেই গলা শুকিয়ে আসছে। সকলে এসে এভাবে ভিড় করেছে দেখে আহিয়ান খুব বিরক্ত হয়। ভ্রুকুচকে তাকায় অয়নের দিকে। আহিয়ান বলে উঠল, তোর চোখ দুটো খুলে পড়ে যাবে, এভাবে ক্যাবলা মার্কা মুখ করে তাকিয়ে আছিস কেন? আর আমি কি নতুন জামাই? এভাবে ঘিরে ধরেছিস কেন সবাই? আমার কাছে টাকা পয়সা নেই, দিতে পারবো না, যা এখান থেকে।